জর্জিয়ার মুল্লুক তার নীতিতে চলছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য শুধু তেল। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে বিশ্বের কোথাও জাহাজ চলছে না। হামলা হলে কড়া জবাব দেবে ইরান, যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা। জানাবো অস্ত্র ফুরোচ্ছে, কৌশল বদলাচ্ছে, যুদ্ধবিরতির আড়ালে কি লুকাচ্ছে ওয়াশিংটন। এবং সর্বশেষ জানাবো ইরানের হামলা ঠেকাতে সৌদিকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি দিচ্ছে জেলেনস্কি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জর্জিয়ার মুল্লুক তার নীতিতে চলছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য শুধু তেল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। তার মতে ওয়াশিংটন ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর প্রতি যে নীতিগুলো অনুসরণ করছে তার মূল উদ্দেশ্য শুধুমাত্র তেল ও জ্বালানি স্বার্থ রক্ষা করা। ল্যাভরভ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন আর তার উদ্দেশ্য লুকাচ্ছে না এবং তারা বৈশ্বিক জ্বালানি বাজারে আধিপত্য বিস্তারের একটি নীতি অনুসরণ করছে। তার ভাষায় এটি এক ধরনের জ্বালানি নিয়ন্ত্রণের কৌশল। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের নীতি আন্তর্জাতিক আইনকে দুর্বল করে দিচ্ছে এবং বিশ্ব রাজনীতি ধীরে ধীরে নিয়মের বদলে শক্তির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তার কথায় এর মানে হলো আন্তর্জাতিক আইন বলে আর কিছুই অবশিষ্ট নেই এবং এর পরিবর্তে জর্জিয়ার মুল্লুক তার এই ধারণা দ্বারা পরিচালিত হচ্ছে। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আচরণেও সমালোচনা করেন। তার মতে সংঘাতের বদলে সংলাপ প্রয়োজন, কিন্তু ওয়াশিংটন প্রায় চুক্তি থেকে সরে আসে এবং নীতির পরিবর্তনের কারণে উত্তেজনা বাড়ে। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে বিশ্বের কোথাও জাহাজ চলছে না। ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। গতকাল শুক্রবার তিনি বলেন, তেহরানের সামনে এখন ওয়াশিংটনের সাথে একটি ভালো চুক্তিতে আসার সুযোগ রয়েছে। সাংবাদিকদের হেগসেথ বলেন, আমাদের অবরোধের পরিধি বাড়ছে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন বিশ্বের কোথাও কোনো জাহাজ চলাচল করতে পারছে না। প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের মধ্যে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই শান্তি আলোচনা শুরু হতে পারে। পাকিস্তানের 3টি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইনকে পাশে নিয়ে হেগসেথ আরও বলেন, ইরানের সাথে চুক্তি করতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সুর টেনে তিনি বলেন, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তিনি আরও বলেন, ইরানের সামনে এখনো বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া ও আলোচনার টেবিলে আসার সুযোগ রয়েছে। তাদের শুধু অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে। হামলা হলে কড়া জবাব দেবে ইরান, যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা। পাকিস্তানের দ্বিতীয় দফার শান্তি আলোচনায় নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা জানালেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, অর্থহীন আলোচনা করতে ইসলামাবাদ যাবেন না তার প্রতিনিধিরা। তবে তেহরান চাইলে যে কোনো সময়ে সমঝোতার জন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমরা অর্থহীন আলোচনার জন্য 15 ঘন্টা বিমানে কাটাতে চাই না, তাই আমরা টেলিফোনে আলোচনা করব। তারা যে কোনো সময় আমাদের কল করতে পারে। সব কার্ড এখন আমাদের হাতে। কার্যত তাদের কোনো সামরিক শক্তি বাকি নেই, তাদের কোনো নেতাও নেই। যুদ্ধবিরতি শেষ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে এখনো তিনি ভাবেননি। যে বা যারাই বর্তমানে ইরানের প্রশাসনিক ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে তিনি চুক্তি করতে প্রস্তুত বলে উল্লেখ করেন। তবে পরমাণু কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তে অটল বলে জানান প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার 3 দেশীয় কূটনৈতিক সফরের 3য় পর্যায়ে ওমানে পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি লেখেন, তার পাকিস্তান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তবে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছেন ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। এর মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, নতুন করে কোনো হামলা হলে আরও কঠোর জবাব দেবে তারা। কাতাম আল আলবিয়া সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র যদি অবরোধ ও সামরিক চাপ অব্যাহত রাখে তাহলে ইরান প্রতিরোধে প্রস্তুত থাকবে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকে তাদের কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে। অস্ত্র ফুরোচ্ছে, কৌশল বদলাচ্ছে, যুদ্ধবিরতির আড়ালে কি লুকাচ্ছে ওয়াশিংটন।
যুদ্ধের মামলা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে জেতা না গেলেও হার মানা যাবে না, তাই নাম দেওয়া হয়েছে যুদ্ধবিরতি। যুদ্ধের ময়দান থেকে বারুদের গন্ধ মিলিয়ে যাবার আগেই যদি কোনো নেতা বলে চলুন একটু বিরতি নিই, তখন বুঝতে হবে গল্পটা শুধু যুদ্ধের না, ভেতরে অন্য কিছু রান্না হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল বাড়ানোর ঘোষণা দিলেন কেন? শুনতে শান্তির মতো মনে হচ্ছে, কিন্তু বিষয়টা ঠিক শান্তি নয়। প্রশ্নটা সহজ, এটা কি কৌশল নাকি চাপ সামলানোর চেষ্টা? যুদ্ধের গল্প সবসময় কামানের গর্জনে শুরু হয় না, অনেক সময় তা শুরু হয় নিঃশব্দে, একটি পোস্ট দিয়ে, একটি বাক্যে কিংবা এক টুকরো যুদ্ধবিরতি শব্দে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাটিও যেন তেমনি, একটি নরম, একটু ক্লান্ত আর একটি কৌশলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানালেন পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। যতক্ষণ না আলোচনার ফল বের হয় ততক্ষণ যুদ্ধ থেমে থাকবে। মজার ব্যাপার হলো ইরান কিন্তু বলছে তারা এমন কোনো অনুরোধই করেনি। তাহলে প্রশ্ন ওঠে, এই যুদ্ধবিরতি কার জন্য, কার স্বার্থে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম কয়েকটি ব্যাখ্যা সামনে এনেছে। প্রথম ব্যাখ্যাটি সবচেয়ে অস্বস্তিকর, যুদ্ধক্ষেত্রে কার্যত আমেরিকার ব্যর্থতা। ট্রাম্প কি তবে যুদ্ধে হেরে গেছেন? 7 সপ্তাহ ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র তার সব সম্ভাব্য কৌশল নিয়ে প্রয়োগ করেছে, কিন্তু ফলাফল প্রত্যাশার মতো তো নয়, বরং ভালোই নাকানি চুপানি খেয়েছে। যুদ্ধের ময়দানে যখন জয় আসে না, তখন রাজনীতির ময়দানে যুদ্ধবিরতি নামক একটি সুন্দর শব্দ বের করে আনা হয়। যেন ছাত্র পরীক্ষায় খারাপ করলে বলে আসলে আমি পড়িনি, ইচ্ছে করেই দিইনি। দ্বিতীয় ব্যাখ্যাটি একটু বেশি চতুর, যুক্তরাষ্ট্র হয়তো কৌশলগতভাবে বিভ্রান্তি তৈরি করছে। বাইরে থেকে বলছে আমরা থেমে গেছি, কিন্তু ভেতরে ভেতরে বা পরোক্ষভাবে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিংবা তাদের আঞ্চলিক মিত্র ইসরায়েল সেই দায়িত্ব নিতে পারে। যুদ্ধের ইতিহাসে এমন নাটক নতুন নয়, এক হাতে ফুল অন্য হাতে ছুরি। তৃতীয় সম্ভাবনা আরো সূক্ষ্ম, যুক্তরাষ্ট্র হয়তো সত্যিই সরে যেতে চাইছে, কিন্তু ইসরায়েল এই সংঘাত চালিয়ে যেতে পারে। অতীতে যেমন লেবাননের ক্ষেত্রে দেখা গেছে, যুদ্ধবিরতির মাঝেও সংঘাত চলতে থাকে, অজুহাত তৈরি হয় আর যুদ্ধ কখনো পুরোপুরি শেষ হয় না। চতুর্থ ব্যাখ্যাটি সমুদ্রের দিকে তাকায়, হরমুজ প্রণালী। যদি যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালিয়ে যায় তাহলে সেটি যুদ্ধের অংশ হিসেবে বিবেচিত হবে, আর ইরান স্পষ্ট করে দিয়েছে অবরোধ থাকলে প্রণালী খুলবে না, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অবরোধ ভেঙে দেবে। অর্থাৎ যুদ্ধবিরতির কাগজে থাকলেও বাস্তবে উত্তেজনা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। পঞ্চম ব্যাখ্যাটি সবচেয়ে দীর্ঘমেয়াদী, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের ওপর যুদ্ধের ছায়া ধরে রাখতে চায়। পুরো যুদ্ধ না, আবার পুরো শান্তিও না, এক ধরনের ঝুলন্ত অবস্থা। এতে ইরানের অর্থনীতি ও রাজনীতি অনিশ্চয়তা থাকবে। কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে, ইরান এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ বিশ্বের তেল বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রাস্তায় তাদের হাত। তাই এই ছায়া যদি বেশি গাঢ় হয় তাহলে সেই পথ বন্ধ হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। এতক্ষণ পর্যন্ত গল্পটা ছিল কৌশল, ব্যাখ্যা আর রাজনৈতিক ইশারার, কিন্তু আসল নাটক লুকিয়ে আছে আরেক জায়গায়, অস্ত্র ভান্ডার। যুদ্ধ শুধু সৈন্য দিয়ে হয় না, হয় গোলা বারুদ দিয়ে, আর সেই জায়গাতে যুক্তরাষ্ট্রের অবস্থা কিছুটা চিন্তার। বিভিন্ন বিশেষজ্ঞ এবং পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত সূত্রগুলো বলছে, ইরানের সঙ্গে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা CSIS এর বিশ্লেষণ বলছে, মাত্র 7 সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের অন্তত 45% ব্যবহার করেছে। ভাবুন, একজন ধনী মানুষ তার সঞ্চয়ের প্রায় অর্ধেক খরচ করে ফেলেছে। এখনো সে ধনী, কিন্তু আগের মতো নিশ্চিত নয়। শুধু তাই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি অত্যাধুনিক থার্ড ব্যবস্থার অন্তত অর্ধেক ব্যবহার হয়ে গেছে। প্যাট্রিয়ট সিস্টেমের প্রায় অর্ধেক, ইন্টারসেপ্টর শেষ। টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30%, যেও ASSM এর 20% বেশি, আর SM-3 এবং SM-6 ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার হয়ে গেছে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো যুদ্ধের ক্লান্তির হিসাব। সূত্রগুলো বলছে এই তথ্যগুলো পেন্টাগনের গোপন নথির সঙ্গে মিলে যায়, অর্থাৎ এটা কোনো আন্দাজ নয়, বাস্তব। এখন প্রশ্ন, এই ঘাটতি পূরণ করতে কত সময় লাগবে? সেখানেও উত্তরটা খুব আশাব্যঞ্জক নয়। উৎপাদন বাড়ানোর জন্য চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে 1 থেকে 4 বছরের ঘাটতি পূরণ হবে, কিন্তু পূর্ণ সক্ষমতায় ফিরতে আরো সময় লাগবে। এর মানে দাঁড়ায়, আজ যদি আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, বিশেষ করে চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে, তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদ যথেষ্ট নাও হতে পারে। একজন অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল ম্যাক্স ক্যানসিয়ান তো সরাসরি বলেছেন, অতিরিক্ত গোলাবারুদ ব্যবহারের কারণে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে পেন্টাগনের মুখপাত্র সন প্যানেল বলছেন, সব ঠিক আছে, প্রয়োজনীয় সবকিছু তাদের হাতে আছে। এই কথাটা শুনলে মনে হয় পরীক্ষার আগে ছাত্র বলে সব পড়া আছে। এদিকে পরীক্ষার ফল বের হলে বোঝা যায় আসলে প্রিপারেশন কেমন ছিল। ট্রাম্প নিজেও বলেছেন যুক্তরাষ্ট্রে কোনো অস্ত্রের ঘাটতি নেই, কিন্তু একই সঙ্গে তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য অতিরিক্ত অর্থ চাইছেন। এই দুই বক্তব্য একসঙ্গে বসালে মনে হয় পুরো গল্পটা সোজা নয়। আর ট্রাম্প হয়তো এবারও মিথ্যাই বলছেন। এর আগে সামরিক নেতারাও
তাকে সতর্ক করেছিলেন দীর্ঘমেয়াদী যুদ্ধ অস্ত্রভান্ডারে চাপ ফেলবে, বিশেষ করে যখন এই সময় ইসরায়েল এবং ইউক্রেনকে সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে মার্কিন কংগ্রেসের উদ্বেগ বাড়ছে। ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলছেন, এত গোলাবারুদ ব্যবহার হলে ভবিষ্যতে প্রতিরক্ষা কিভাবে চালানো হবে। সিনেটর মার্কিন কেলি বিষয়টিকে একদম সহজ করে বলেছেন, এটা শেষ পর্যন্ত একটা গাণিতিক সমস্যা হয়ে দাঁড়াবে। কত আছে, কত লাগবে আর কোথা থেকে আসবে, এই হিসাব মেলাতে হবে। এই পুরো ঘটনাকে যদি এক লাইনে বলতে হয় তাহলে বলা যায়, যুদ্ধের ময়দান থেকে ট্রাম্প হয়তো পুরোপুরি পালাচ্ছেন না, কিন্তু ধীরে ধীরে পিছিয়ে আসছেন। সামনে এগোনোর শক্তি কমে গেলে অনেক সময় মানুষ বলে আমি ইচ্ছা করেই থেমেছি। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, এটা কি কৌশল নাকি ক্লান্তি? সময় তার উত্তর দেবে। কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে তা হলো যুদ্ধের ধোঁয়া একটু পাতলা হয়েছে ঠিকই, কিন্তু আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।